সুপ্রভাত সবাইকে। আমি মৌমিতা। বংবিদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ বুধবার, সপ্তাহের মাঝের একটা দিন। সবাই খুব বিজি। ইভানের পাপা ইভানকে স্কুলে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। এখন ওই 9:30 মতো বাজে। আমাদের ঋতইকে একটু ফিটিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান পুজো দুটোই ভালো করে সকাল সকাল সেরে নিয়েছি। এখন এই ঘুমোচ্ছে বলে ভাবলাম রান্নার কাজটাও অল্প একটু এগিয়ে রাখি। আর ও যেহেতু খুব ছোট, ওকে কোলে নিয়ে রান্না করা তো অসম্ভব ব্যাপার, তার উপরে আমার খুব ভয়ও পায়। এমনি কোলে নিয়ে টুকটাক কাজ এক হাতে করতে পারি ঠিকই, তবে রান্না সেটা করার সাহসই পাই না। তার উপরে বাঙালি রান্না, ঝাল মশলা কত কিছু থাকে। একটু কষিয়ে রসিয়ে এক পদ তরকারি হলেও করি, তার জন্য গন্ধতে ওর যদি কষ্ট হয়, তার জন্য ওকে রান্নাঘরে আনিই না। ওই ঘুম পাড়িয়ে ক্রিবের মধ্যে দিয়ে তারপরে আমি নিচে এসে রান্নাটা করি। যেহেতু আমাদের বেডরুমটা উপরে, তাই ওই কান খাড়া করে থাকি যে কখন কাঁদছে সেই আওয়াজ যেন আমি শুনতে পাই। এমনকি এক একটা কাজ করি আর দৌড়ে উপরে গিয়ে দেখে আসি ও ঘুম থেকে উঠেছে কিনা। আজকাল জানেন, আমি যখন রান্না করি বা আমি যখন বাথরুমে স্নান করতে যাই, বাথরুমের দরজা খুলে রেখেই স্নান করি। কেন জানি না, খালি সবসময় মনে হয় এই বুঝি কাঁদছে। ওই ওর কান্নার আওয়াজটাই কানের মধ্যে ভাসতে থাকে। যাই হোক, এই তো এদিকে আমি আগেভাগে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে হতে ওদিকে ডাল তরকারি সমস্ত যে কাটাকুটি বাটাবাটি রয়েছে সেগুলো সব করে নেব। যদিও আজকে বেশি কিছু রান্না করব না, অল্প একটু পাতলা করে টকের ডাল করব, আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পোস্ত করব। ইভানের বাবা সবসময় অফিসে যাওয়ার আগে আমাকে বলে যায় যে খুব চাপ নিয়ে কাজ করতে যাবে না, রিথয়ের খেয়াল রাখবে, তুমিও একটু রেস্ট নিও, বেশি কিছু করতে ভালো না লাগলে আলু ভাতে ডাল ভাতই করো। তবে আমার কেন জানি না, এই যে এতদিনের অভ্যাস, এতদিনের রান্না বান্না সব কিছু করে একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছুই তো করে এসেছি, হঠাৎ করে এই নিয়মের বদলটা কিছুতেই মেনে নিতে পারছি না। তারপরে মনে হয় সারাদিন মানুষটা খেটে খুটে আসবে, আর বাড়িতে এসে শুধু ডাল আলু ভাতে দেবো, সেটাও কিরকম মনটা খচখচ করে। তাই ভাবি এক তরকারি হলেও প্রত্যেক দিন করব। আর এই যে দেখছেন, এগুলো আমড়া বা জলপাই এরকম কিছু হবে। আগের দিন ইভানের পাপাই ওই বাংলাদেশি দোকান থেকে এনেছিল। আজকে এগুলো দিয়েই আমি টকের ডালটা বানাবো। গরমকাল যেহেতু অল্প অল্প পড়েই গেছে, তার জন্য আমার এই টকের ডাল বলুন বা তিঁতর ডাল, এগুলো খেতে খুবই ভালো লাগে। তবে তিঁতো দিয়ে ডাল করলে ইভানের পাপাই আবার খেতে চায় না। তার জন্য যখনই করি এই টকের ডালই আমরা বেশিরভাগ করি। অনেক সময় তেঁতুল দিয়েও করি বা টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়েও করি। তবে আমড়া বা আম এই জাতীয় জিনিসগুলো দিয়ে টকের ডাল করলে তার স্বাদটা কেন জানি না অনেক বেশি ভালো হয়। এইগুলো দেখছি আটি কিছুটাতে কাটা গেছে, আবার কিছুটাতে কাটা যায়নি। তাই ওই যেগুলোতে কাটা গেছে কেটেছি, আর বাকিগুলো গোটা গোটাই ধুয়ে রাখলাম। ডালটা অল্প একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ওই টকগুলো আমড়াগুলো দেবো আর কি। তা না হলে মা বলতো যে আগে থেকে যদি আমড়া বা টক কিছু দিয়ে দেওয়া হয়, ডালগুলো নাকি সিদ্ধ হতে চায় না। তার জন্য একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে দেবো। এদিকে এই যে দেখুন না, আলুগুলোকে কুটতে যাচ্ছি আর ওদিকে দেখছি ভাতও হয়ে গেছে, ডালটাও অল্প একটু সিদ্ধ হয়ে গেছে। তবে ঋতুও আবার কাঁদছে, তাই ওকে একটু কোলে নিয়ে ঘোরাবো, ফিডিং করাবো, তারপর এদিক ওদিক করতে করতে ও তো ছোট মানুষ, অল্প একটু সময় পরেই আবার ঘুমিয়ে পড়বে। তারপরে আবার বাকি রান্নার কাজটা করব। নতুনভাবে মা-বাবা হওয়ার পরে এখন তো আমাদের জীবনের রুটিনটাই অন্যরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। নিজেদের রুটিন কম, বাচ্চাদের রুটিনই খুব বেশি পরিমাণে ফলো করি। ওই কোন টাইমে খাওয়াবো, কোন টাইমে স্নান করাবো, যেগুলো হয় আর কি, সব কিছু খেয়াল রাখতে গিয়ে আমাদের খাবার টাইমও চেঞ্জ হয়ে গেছে। একসঙ্গে তো আর খাওয়া-দাওয়া করাই হয় না। তার উপরে দেখা যায় আমি আজকাল কাকচানের মতোই স্নান করি, জামা-কাপড় তাড়াহুড়ো করে মেলি, অগোছালোভাবে গুছিয়ে রাখি। সবকিছুই যেন মনে হচ্ছে নিয়মের বাইরে চলছে। তবুও কেন জানি না এই অনিয়মের মধ্যেও আমার মধ্যে যে কি ভালো লাগা, কি খুশি কাজ করে, সেটা মুখে বলে বোঝানো ভীষণ মুশকিল।
আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে এই যে দেখুন এদিকে আলুগুলো ছোট, ছোট টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। আর ওদিকে ডালটাও দেখলাম বেশ ভালো মতোই হয়ে গেছে। আর পোস্ততে অল্প একটু পেঁয়াজও দেবো, তার জন্য পেঁয়াজগুলো ওই চিড়ে, চিড়ে করে কেটে নিয়েছি। পোস্ত আর টকের ডাল এই দুটো খেতে আমার তো ভীষণ ভালো লাগে। বলতে পারেন বাঙালির একটা ইমোশন হচ্ছে পোস্ত। পোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ এই সমস্ত জিনিসগুলো আপনি বাঙালি বাড়িতে যেখানেই থাকুন না কেন সবসময় মন কাড়ে, তাই না? এই যে ডালটা দেখুন অর্ধেক সিদ্ধ মতো হয়ে গেছে। এবার ভাবছি আমড়াগুলো দিয়ে দিই। আবার এই টকের ডাল করতে গেলে একটা অসুবিধা কি হয় জানি না। খালি আমার ডাল কিছুক্ষণ পরেই কালো হয়ে যায়। আমের ডাল করলে আমগুলোকে আলাদাভাবে আমি একটু সিদ্ধ করে নিই যাতে এই কালো ভাবটা না আসে। কেন যে এরকম হয়? আমার মাও বানায়। মাও দেয় দেখি তবুও মায়েরটা হয় না। আমারটা যে কেন এরকম ডাল কালো মতো হয়ে যায়? জানি না আজকে কি হবে। তবে জানেন তো খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না, শুধু দেখতেই খারাপ হয়ে যায়। যাই হোক এদিকে আলুগুলোকে ভালো মতো ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। অল্প একটু ভাজা, ভাজা মতো হয়ে যাওয়ার পরে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে অল্প একটু জল, নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এবার আমি পোস্তটাকে ভালো মতো বেটে নেব। অল্প একটু কাঁচা লঙ্কা দেবো আর পোস্ত দিয়ে অল্প একটু নুন দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। যদিও এখন আমি ঝাল মশলা বা যেকোনো তরিতরকারি খুব যে রসিয়ে কষিয়ে রান্না করি সেরকম নয়। তবে চেষ্টা করি অল্প ঝাল মশলা দিয়ে একটু সুস্বাদু মতো রান্না করতে। আসলে মা বলে খালি ব্রেস্ট ফিডিং করাবি, নিজের যেন অম্বল গ্যাস না হয় বা শরীর খারাপ না করে সেইগুলোর দিকে খেয়াল রাখবি। যদিও এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভ যে এই সমস্ত মায়ের খাওয়া-দাওয়ার সঙ্গে ব্রেস্ট ফিডিং এর কোনো কিছুই নির্ভর করে না। তবুও ওই যে আমার মা বলে আর মারা তো ভালোর জন্যই বলে, তাই ওই মায়ের কথাটাই শুনে চলার চেষ্টা করি। আজকাল হালকা পাতলাই রান্না হয়, তবে ওই যে মাংস বলুন বা চিকেনের কোনো রকম তরকারি বলুন, সবকিছুতে আবার একটু ঝাল মশলা না দিলে যেন খেতেও ভালো লাগে না। তাছাড়া আমার প্রেগনেন্সি চলাকালীন যে ৯ টা মাস গেছে, ১ম এর দিকে তো একদমই কোনো কিছু খেতেই ভালো লাগতো না। সমস্ত কিছুতেই গন্ধ লাগতো, বমি করতাম। খাওয়াতে এক প্রকার অরুচি এসে গেছিল। তারপর একটু ভালো হয়েছিলাম ঠিকই, তবেও তখন পছন্দের খাবারগুলো কেন জানি না একদমই খেতে ইচ্ছা করত না। যাই হোক এই ৯ মাস সমস্ত কিছু খেয়েছি, না খেয়েছি সবকিছুর মধ্য দিয়ে আসল যে স্বাদ সেটাই যেন মিস করে গেছিলাম। এখন এতদিন পরে আবার যখন ভালো লাগাগুলো শুরু হয়েছে, তখন মনে হচ্ছে সবকিছু একটু রসিয়ে কষিয়ে রান্না করে খেতে পারলেই ভালো লাগে। যদিও জানি প্রবাসে তো আমি একাই থাকি আর আমার সঙ্গে ২ জন ছোট, ছোট মানুষও থাকে। তারা তো আমার উপরেই ভরসা করে থাকে। তাই অনেক কিছুই চলতে, বলতে বা খেতে বুঝে চলতে হয়। তবে মুখের স্বাদ, মনের ইচ্ছা সেগুলোকেও তো মাঝে মধ্যে আশকারা দিতে ইচ্ছা হয়, তাই না বলুন? যাই হোক এই যে আমাদের একটু সর্ষের তেলটা ফুরিয়ে গিয়েছিল, সেটাকেই অল্প একটু ঢেলে নিলাম। আর জানেন তো এবারে যে সর্ষের তেলটা এনেছি তার উপরে লেখা রয়েছে মেড ইন ইন্ডিয়া। এখন কেন জানি না কোনো কিছুর উপরে যদি মেড ইন ইন্ডিয়া বা ইন্ডিয়া কথাটা লেখা থাকে সেটা দেখে কি যে অসম্ভব ভালো লাগা কাজ করে তা মুখে বলে বোঝানো মুশকিল। দেশে থাকতে যখন বাইরের আর কি ওই লরিয়াল প্যারিস বলুন, মেবলিন বলুন এই সমস্তগুলো জিনিসগুলো দেখতাম তখন ভাবতাম বাইরের জিনিসগুলো বোধহয় ভারী সুন্দর। এখন এখানে এসে যখন নিজের দেশের লেখা নাম দেখতে পাই তখন মনে হয় উফ! এইটা তো আমার দেশের জিনিস। কি যে ভালো লাগা মারে মা! দেশের বাইরে থাকলেই বোধহয় এই জিনিসটা বোঝা যায়। যাই হোক এই তো যেটা বলছিলাম আপনাদেরকে আমার ডালটা দেখুন কিরম কালো রং হয়ে গেছে। যদিও খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। স্বাদে অতুলনীয় হলেও দেখতে খুব একটা ভালো হয়নি। যাই হোক এর মধ্যে ওই অল্প একটু সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার উপর সেটাকে ডালটাকে দিয়ে সাঁতলে নিয়েছি। আর এই তো এখন নুন মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলাম। আজ ঝটপট করে খাওয়া-দাওয়া সেরে নেবো। ইভানের পাপাও আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে। আর আসার সময় ও ইভানকেও স্কুল থেকে নিয়ে নেবে। তারপর এ বাড়িতে এলে হাত পা মুখ ধুয়ে একটু রেস্ট নেওয়া, খাওয়া-দাওয়া করা সবকিছু করে আমরা যাবো আজকে জিপিতে। আজকে আমাদের ঋতুয়ের ফার্স্ট ডক্টর চেকআপ রয়েছে। মানে জেনারেল ফিজিশিয়ান সমস্ত কিছু দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা বা যা কিছু ওরা মনে করেন যেগুলো এগুলো চেক করা দরকার সেই সমস্ত কিছুই চেক করবে।
তার জন্য ইভানকে রেডি করে দিয়েছি, আর আমিও নিজে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের ঋথইকে, তাকেও তো একটা সুন্দর মতো জামা প্যান্ট পরিয়ে রেডি করেছি। আর এই যে ৪ জনে বেরিয়েছি একসঙ্গে। আজকাল বিকালের দিকে এরকমভাবে মাঝে মধ্যেই হাঁটতে বেরোই। বেশ ভালো লাগে জানেন তো? এখন আমাদের এখানে যেহেতু সামার পড়ে গেছে, চারিদিক সবুজে সবুজ, সুন্দর সুন্দর ফুল, আর আবহাওয়াও বেশ মনোরম। বিকালের দিকে বেরোতে ভারী ভালো লাগে। আজকে যদিও ওই যে ডক্টর দেখিয়ে বেশ কিছু ঘরের জিনিসপত্র কেনার আছে, সবকিছু কিনে তারপরেই বাড়ি ফিরবো। আমাদের জিপিটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ওই হেঁটে আসতে মোটামুটি ২০ মিনিটের মতো সময় লাগে। আমরা যার জন্য তাই গল্প করতে করতে আস্তে আস্তে হেঁটেই চলে এসেছি। এখন এই যে লিফটে করে যাচ্ছি ওপরে। ওপরেই আমাদের সার্জারিতে আমাদের ছোট্ট হৃদয়ের সমস্ত কিছু চেক করবে। এখানে আসার পরে একটু কান্না করছিল। আসলে খুব বেশি স্ট্রলারে বা প্র্যামের মধ্যে ওকে আনা হয় না তো। বাড়িতে সবসময় এমনিই থাকে। হঠাৎ করে আসতে গিয়ে ওরও বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। তবে প্র্যামটা থামাতেই দেখছি কান্না করছে। তাই একটু ওকে নিয়ে আদর করছি। যদিও খুব বেশিক্ষণ এখানে বসতে হয় না। ডাক্তারকে বলা হয়েছে যে আমরা এসে গেছি। উনারা বললেন ৫ মিনিট ওয়েট করুন। তারপরে নার্স এসে আমাদের ভিতরে ডেকে নিয়ে যাবে। তার আগে যে সমস্ত ফর্মালিটিস আছে, মানে ওর হাইট, ওয়েট সেগুলোও নাকি চেক করবে। তবে ও খুব বেশি কাঁদছিল বলে আমি আবার ওকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম আর গান শোনাচ্ছিলাম। আসলে বাচ্চা মানুষ তো, একটু যদি এদিক ওদিক হয় তাহলেই দেখবেন ওরা যদি অস্বস্তি ফিল করে, ওদের তো বোঝাবার একটাই মাধ্যম কান্না। তার বাইরে ওরা তো কিছুই বলতে পারে না। খিদে পেলেও কাঁদে, লাগলেও কাঁদে, ঘুম পেলেও কাঁদে। আমরা তো মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে কী কারণে কাঁদছে। ইভানের পাপা বলছে, "ও তোমার কোলে নয় আমার কোলে আসতে চায়। দেখো তোমার কোলে কাঁদছিল আর আমার কোলে এসে কি সুন্দর চুপ করে ঘুমিয়ে পড়েছে।" আর মুখটা করছে দেখুন না। যদিও ওর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ছোট ছোট মুখে র‍্যাশ হয়েছে, তারপর কালারটাও একটু চেঞ্জ হয়েছে। সবকিছু একটু এদিক ওদিক হয়েছে। ইভানের সময়ও এরকম হয়েছিল। আমাদের বাড়িতে বলতো এই ছোট ছোট র‍্যাশ যেগুলো হয় সেগুলো নাকি মাসি বা পিসির কাপড় বা কাঁথাতে যদি শোয়ানো হয় তাহলে নাকি ওগুলো কমে যায়। তবে এখানে মাসি পিসি থাকা সত্ত্বেও কারোরই তো কাঁথাপত্র পাওয়া সম্ভব নয়। আর তাই আমি কি করেছি জানেন? আমার সালোয়ারের একটা সুতির ওড়না ছিল, সেটাকেই ভালো করে ভাঁজ করে দিয়ে দিই ওর গায়ে। আবার ওর পিসি আমাকে একটা চুড়িদারের পিস দিয়েছিল, তার ওড়নাটাও রয়েছে, সেটাকেও ভালো করে ভাঁজ করে মাঝমতো ওর গায়ে দিয়ে দিই। ওই ছোঁয়া আর কি, পিসির দেওয়া, মাসির দেওয়া এইভাবেই কাজ চালিয়ে নিতে হয়। আর এই তো এরই মধ্যে একজন নার্স এসে আমাদের বলে গেলেন যে আমরা যেন ওর জামা কাপড়, ন্যাপি সমস্ত কিছুই খুলে দিই। তারপরে ওনারা ওকে স্কেলের মধ্যে ফেলে ওর হাইট, ওয়েট, ওর হেডের যে হাইট রয়েছে আর কি, মেজারমেন্ট সমস্ত কিছুই চেক করবেন। তার জন্য শুধু ন্যাপিটা রেখে সমস্ত কিছুই খুলে দেওয়া হয়েছে। তো ওনারা ওর একটা স্কেলের মধ্যে বেশ বড় মতো টিস্যু পেতে ওকে শুইয়েছিল। সেখানে ওর হাইটটা মাপা হয়েছে, তারপর ওর ওয়েটটাও মাপা হয়েছে। তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে ডক্টর ডাকলেন। ডেকে বেশ ভালো করে ওর পুরো বডি চেকআপ করেছে। লাইট দিয়ে ওর চোখ, নাক, কান সমস্ত কিছু চেক করেছে। এমনকি ওর প্রাইভেট পার্ট সেগুলোও বেশ ভালো মতো দেখেছে। ওর হাত পা টিপে দেখেছে কোনো ইউলিস ভাব আছে কিনা, আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, ফিট ঠিক মতো করছে কিনা, সমস্ত কিছু আমাদের জিজ্ঞাসা করেছেন। তার সাথে সাথে আমার শরীর স্বাস্থ্যের খেয়াল, ইভানের পাপা কতটা আমাকে হেল্প করে, বা আমরা ওকে নিয়ে কোনো সমস্যায় পড়ছি কিনা, ওর দাদা কি কি করে, এই সমস্ত কিছুই জিজ্ঞাসা করেছিলেন। সত্যি বলতে সবকিছুই ঠিক ছিল। তবে আমি একটু ভয় পেয়েছিলাম। কারণ ওর ওয়েট যেহেতু ১ম ১৪ দিনের মধ্যে কমে গিয়েছিল, আবার ওর জন্ডিসও ছিল। তারপরে আর ওয়েট বেড়েছে কি বাড়েনি সেটা নিয়ে আমিও ভীষণ কনফিউজ ছিলাম। তবে ডক্টর বললেন ও যেহেতু একটু প্রিম্যাচিউর হয়েছে, মানে যে সপ্তাহে হওয়ার কথা তার থেকে অনেকটা আগে হয়েছে, তার জন্য ওর বার্থ ওয়েটও কম ছিল। সেই হিসাবে দেখতে গেলে ওর এখন যে ওয়েট হয়েছে সেটা একদমই ঠিকঠাক আছে। আর যেহেতু ও ওয়েট গেইন করছে, ফিডিং করছে, সমস্ত কিছুই নরমাল আছে, তাই আমরা যেন বেশি টেনশন না করি এটাই উনি বললেন।
যাই হোক, এই তো এখন আমরা এসেছি মরিসনসে। আর এখান থেকে বেশ কিছু ঘরের জিনিসপত্র নেওয়ার ছিল। তার মধ্যে বেশ কিছু ফ্রোজেন স্ন্যাক্স, মাছ, নুডলস এই সমস্ত কিছু নিয়েছি। কারণ আজকাল আমি খুব বেশি ওই যে টিফিন বা স্ন্যাক্স নিজে হাতে তো বানাই না। এই ফ্রোজেন জিনিসগুলো থাকলে মাঝে মধ্যে যদি কিছু বানাতে নাও পারি, অল্প একটু গরম করে খেয়ে নিতে পারি। যদিও ওই যে জেন্ডার রিভিলের জন্য এত বেশি ফ্রোজেন স্ন্যাক্স কিনেছিলাম, সবকিছুই রয়েছে। তারই মধ্যে ২-১ টা একটু দেখে নিতে ইচ্ছা করছিল, সেরকম অল্প কিছুই নিয়েছি। আর এই তো এখন আমরা আস্তে, আস্তে হেঁটে, হেঁটে বাড়ির দিকে রওনা দেব। আর আপনাদের বলছিলাম না, আমাদের এখানে সামারটা খুবই মনোরম। চারিদিক সবুজ হয়ে যায়, বেশ অনেকক্ষণ অবধি রোদ থাকে। তার জন্য এদিক ওদিক একটু হাঁটাচলা করা, দেখা বা একটু বসে, বসে সময় কাটানো সবকিছু করতেই বেশ ভালো লাগে। আজকে দেখলাম যে এই জায়গাটা বেশ ফাঁকা, ফাঁকা মতো রয়েছে। ইভান বলছিল, "মাম্মা মামার সঙ্গে একটু খেলো না।" আজ যেহেতু রাতে রান্নাও করা রয়েছে, তাই এই ৩ জনে মিলে একটু বসে ইভানকে নিয়ে আমাদের ছোট্ট সোনার সঙ্গে খেলবো। কয়েকটা ফটো ভিডিওও তুলবো। ওই সবকিছু নিয়েই দিনগুলো একটু, একটু করে কাটছে। আর সত্যি বলতে ইভান যখন খুব ছোট ছিল, তখন তো খুব বেশি ফটো বা ভিডিও করতে পারিনি। ওই তখন অতটা ব্লগ করতাম না, তার জন্যই বলতে পারেন যা তুলেছি ২-১ টা ফটো সেগুলোই রয়েছে। এখন যখন দুজনকে নিয়ে সময় কাটাই, সবসময় মনে হয় ইভান আর ঋথই, এদের দুজনকার ফটো খুব বেশি করে তুলব। তাছাড়া বাইরে বেরোলে একটু আমাদের একসঙ্গে আরকি ফ্যামিলি ফটো তুলতে খুবই ভালো লাগে। আর জানেন তো, আমি এমনিতে ফটো তুলতে বা ভিডিও করতে ভালোবাসি। ইভানের পাপাই খুব একটা পছন্দ করে না ঠিকই, তবে আমি ওকে জোর করে, করে বলি, "তোলো না গো একটু ফটো।" তো যাই হোক, এরকমভাবেই দিনগুলো চলছে। আমরা বড়রা, আমরা নিজেদের ছোটবেলায় কি করতাম বা কি করেছি, বিশেষ করে খুব ছোটবেলায়, সেই সমস্ত কথা তো আমরা কেউই মনে রাখি না বা মনে থাকে না। তবে ইভান, ঋতই বা আমাদের ছোট, ছোট বাচ্চারা যে সমস্ত কাণ্ড-কারখানা করে, সেগুলো দেখে নিজেদের কিছুটা আইডিয়া পাওয়া যায় যে বাচ্চাবেলায় আমরা কিরকম ছিলাম বা কি, কি করতাম। যাই হোক, চলুন, এইসব কথা বলতে গেলে কি যে বলবো আর কি বলবো না, সবকিছুর কিরকম একটা খেই হারিয়ে ফেলি। মনে হয় যেন যা দেখছি সবই নতুন। যাই হোক, চলুন, এই তো টুকটুক করে এগোতে, এগোতে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।